চলো, খাতা পেন নিয়ে বসবে, যার যেখানে সমস্যা জিজ্ঞেস করবে, আমাকে থামাবে, আমি ক্লিয়ার করে দেবো। নাউন থেকে আমরা সেটগুলোই পড়বো যেটুকু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো নাউন এটা কোথায়, এটা পার্টস অফ স্পিচের একটা অংশ, জানো তো। যে কোনো ভাষা তো সাউন্ড থেকে তৈরি হয়, সেই সাউন্ডগুলোকে বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেগুলোকে লেটার্স বলে। ইংরেজিতে টোটাল 26টা লেটার্স আছে। লেটার্স মানে অক্ষর। এই 26টা লেটার্স দিয়ে ওয়ার্ড বানানো, তার মানে শব্দ। এবার শুধু শুধু পাশাপাশি বসিয়ে দিলেই শব্দ হয়ে যাবে না, তার একটা মানে আসতে হবে। দেখো, আর সি এ পাশাপাশি বসিয়ে দিয়েছি চিহ্নগুলোকে, মানে অক্ষরগুলোকে, তাহলে এটা কিন্তু ওয়ার্ড হলো না। কিন্তু সি এ আর যদি বলি তাহলে এটা ওয়ার্ড হলো। তার মানে কি, 26টা লেটার্স তাদেরকে পাশাপাশি বসিয়ে যদি মানে আসে তাহলে তাকে বলা হয় ওয়ার্ড। আবার ঠিক এই ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে যদি মানে আসে তাকে বলা হয় সেন্টেন্স, তাই তো। এই 26টা লেটার্সকে আমরা নাম দিয়েছি অ্যালফাবেট। অ্যালফাবেটস নয় কিন্তু, অ্যালফাবেট। এখানে এস দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অ্যালফাবেট মানেই 26 লেটার্স। এবার এই যে ওয়ার্ড বললাম, এই ওয়ার্ড 8 ধরনের হয়। ইংরেজি সাহিত্যে, ইংরেজি গ্রামারে 8 ধরনের ওয়ার্ড রয়েছে। এই 8টার বাইরে কোনো ওয়ার্ড তুমি বলতেই পারবে না। যদি কিছু উচ্চারণ করো তাহলে মানে আজে বাজে উচ্চারণ করো, তাহলে সেটা ইন্টারজেকশনের মধ্যে পড়বে। তো এই 8টার বাইরে কোনো ওয়ার্ড ইংরেজি সাহিত্যে হয় না। এই 8 ধরনের ওয়ার্ডকে নাম দেওয়া হয়েছে। তোমার নাম যেমন রাম, তোমার নাম যেমন শ্যাম, এদেরকে নাম দেওয়া হয়েছে পার্টস অফ স্পিচ। কি নাম দেওয়া হয়েছে? পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কটা আছে? 8টা আছে। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে নাউন, প্রোনাউন, তাই তো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা হয়ে গেল। এবার এই 8টার মধ্যে আমরা এই নাউনটা নিয়ে আলোচনা করব। আজকের আমাদের বিষয় হচ্ছে এই নাউন। নাউনটা নিয়ে করব। নাউন থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসে সেগুলো করব, আর নাউনের কিছু বেসিক জিনিস আমাদেরকে শিখতে হবে। তাহলে এই পর্যন্ত যা বললাম, এখান থেকে মনে রাখার শুধু এটাই আছে যে অ্যালফাবেটস হয় না, অ্যালফাবেট মানেই 26টা লেটার। বাকি এখান থেকে লেখার মতো কিছু নেই, ঠিক আছে। এরপর তাহলে নাউন বলে পয়েন্ট করো, খাতায় নাউন বলে পয়েন্ট করো, খাতায় নাউন বলে পয়েন্ট করো। নাউন, নাউনের টাইপস যদি বলি, মানে ভাগ যদি বলা হয়, তাহলে যারা গ্রামার তৈরি করেছে তারা নাউনকে 5টা ভাগে ভাগ করেছে। তাহলে কটা টাইপস আছে? 5টা টাইপস আছে। তাহলে কি কি টাইপস সেগুলো আমাদেরকে পড়তে হবে। কেন পড়ব? তার কারণ তোমাকে কোশ্চেন দেবে যে ধরো ইন্ডিয়া ইজ এ বিউটিফুল কান্ট্রি। ধরো পরীক্ষায় এলো যে ইন্ডিয়া ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঠিক? পরীক্ষায় এলো, এবার ইন্ডিয়ার নিচে দাগ দিল, দিয়ে জিজ্ঞেস করলো যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তুমি নাউন বল করে দিলে, বেশ। এইবার যদি এরকম আসে যে এটা কি প্রপার নাউন, নাকি কমন নাউন, নাকি কালেকটিভ নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন, তাহলে তার আনসারও তো করতে হবে। ধরো কান্ট্রির নিচে দাগ দিয়ে দিল, এটাও তো নাউন, তাহলে এটা কি নাউন? এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু 5টা ভাগ করতে হবে। জাস্ট কাকে বলে আর কয়েকটা এক্সাম্পল হলো। তাহলে পরীক্ষায় কিভাবে আসে বলা গেল, মানে কান্ট্রি যদি আসে তাহলে সমস্ত দেশের কথা বলছে, এটা হবে কমন নাউন। কিন্তু যদি ইন্ডিয়া বলে তাহলে এটা হবে প্রপার নাউন।
তাহলে এটা প্রপার নাউন কেন আর এটা কালেকটিভ, এটা কমন নাউন কেন, এটা জানার জন্য আমাদেরকে টাইপসটা পড়তে হবে। ঠিক, তাহলে পাঁচটা টাইপের প্রথম টাইপ লেখো। প্রথম টাইপ লেখো 1 নম্বরে প্রপার নাউন, PROPERNOUN, প্রপার নাউন। এটা হচ্ছে প্রথম ভাগ। কাকে বলে? প্রপার নাউন কোনো নির্দিষ্ট লোকের নাম হতে পারে, মানে পার্টিকুলার কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, অথবা জায়গার নাম হতে পারে। ঠিক আছে, তাহলে পারসন, থিং অথবা প্লেস এর পার্টিকুলার নাম বোঝায়, মানে নির্দিষ্ট নাম বোঝায়, নির্দিষ্ট নেম বোঝায়। অ্যাকচুয়ালি নাউন মানে তো নেমিং ওয়ার্ড। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড, মানে নাম বোঝায়। সেটা যদি কোনো ব্যক্তির নাম হয়, যেমন রাম, যেমন শ্যাম, তাহলে সেটা প্রপার নাউন বলবো। যদি কোনো বস্তুর নাম হয়, তাহলে তখন আমরা, বস্তু মানে মেটেরিয়ালের কথা কিন্তু আলাদা। মানে যদি পেন বলে, তাহলে কিন্তু অনেকগুলো বস্তুর মধ্যে পেন নির্দিষ্ট করে বলে দিচ্ছে পার্টিকুলার, তাহলে কিন্তু প্রপার নাউন হবে। কিন্তু যদি বলে ইট কাঠ পাথর বালি, কোন ইট কোন পাথর তো বোঝা যাচ্ছে না, তখন ওই রকম পদার্থের নাম যদি হয়, তখন তাকে, অ্যাকচুয়ালি মেটেরিয়াল মানেই পদার্থ, তাকে বলা হয় তখন কিন্তু মেটেরিয়াল নাউন হবে। তাহলে থিং এর গেল। প্লেসের ক্ষেত্রে যদি যাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, ইন্ডিয়া, তাহলে এগুলো প্রপার নাউনের এক্সাম্পল হবে। কিন্তু যদি কান্ট্রি বলে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি কোনো সিটির নাম বলি, যেমন কলকাতা, যেমন কাটোয়া, ঠিক আছে, কলকাতা, কাটোয়া, এগুলো সব হবে প্রপার নাউনের এক্সাম্পল। কিন্তু যদি সিটি বলে, সিটি কিন্তু কোন সিটি তো বলে দিচ্ছে না, পার্টিকুলার তো বলে দিচ্ছে না যে কাটোয়া, পার্টিকুলার বলে দিচ্ছে না কলকাতা, তাহলে তখন কিন্তু সেটা কমন নাউন হবে। তাহলে 2 নম্বর ভাগ লেখো কমন নাউন। এটা কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, আর কমন নাউন 2 নম্বর ভাগ লেখো, যেটা কোনো পার্টিকুলার জাতির নাম বোঝায়, কোনো পার্টিকুলার জাতির নাম বোঝায়, পার্টিকুলার কোনো জাতির নাম বোঝায়। জাতি বলতে চাই, বলতে যেমন বয়েজ, তাহলে এটা তো সমস্ত বালকদেরকে বোঝাচ্ছে পার্টিকুলার জাতি, তাহলে বয়েজ হবে কমন নাউনের এক্সাম্পল। যদি বয়েজ হয় তাহলে গার্লসও হবে। কোনো একটা স্টুডেন্টের নাম রাম, তাহলে সে হলো প্রপার নাউন। কিন্তু যদি আমি বলি স্টুডেন্টস, তাহলে কিন্তু কমন নাউন হয়ে গেল, কারণ কোন স্টুডেন্ট তো বলছি না। যদি আমি পার্টিকুলারলি কোনো দেশের নাম বলি, ইন্ডিয়া, তাহলে কিন্তু প্রপার নাউন, ঠিক। কিন্তু যদি বলি কান্ট্রি, তখন কিন্তু এটা কমন নাউন। কোনো পার্টিকুলার সিটির নাম যদি বলি কলকাতা, কাটোয়া, তখন হবে প্রপার নাউন। কিন্তু যদি আমি বলি সিটি, তাহলে এটা কিন্তু কমন নাউন। কোনো একটা টিচারের নাম রিন্টু স্যার, তাহলে সেটা প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি টিচার্স, টিচার বা টিচার্স, তাহলে সে কিন্তু কমন নাউনের এক্সাম্পল হবে। সমস্ত টিচারদের কথা বলছি, পার্টিকুলার নির্দিষ্ট করে কোনো নাম করে বলছি না, অমন টিচার। তাহলে বোঝা গেছে প্রপার নাউন কমন নাউন কাকে বলে। তাহলে কোনো পরীক্ষায় যদি আসে এরকম কোশ্চেন যে দ্য ইংলিশ, দ্য ইংলিশ দিয়ে ধরো একটা বিশাল বড় বাক্য দিয়েছে, আর একটা ধরো ইংলিশ ইজ এ ফানি ল্যাঙ্গুয়েজ, বা এরকম একটা ধরো বাক্য বিশাল বড় এটা দিয়ে দিয়েছি। তাহলে দা ইংলিশের নিচে যদি দাগ দিয়ে জিজ্ঞেস করে এটা কোন নাউন, তাহলে কিন্তু দা ইংলিশ এর মানে হবে ব্রিটিশ জাতি, এর মানে কিন্তু ব্রিটিশ। যদি ইংলিশের আগে দি থাকে, তাহলে এটাকে কিন্তু আমাকে তখন ধরতে হবে কমন নাউন, এটা কিন্তু তখন কমন নাউন হবে। কিন্তু যদি শুধু ইংলিশ থাকে, তাহলে শুধু ইংলিশ, এটা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝাবে, তাহলে কোনো ভাষার নাম, এটা কিন্তু তখন হয়ে যাবে প্রপার নাউন। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রপার নাউন কমন নাউনের ঝামেলা মিটল।
এরপর 3 নাম্বার ভাগ লেখো, এরপর 3 নাম্বার ভাগ লেখো কালেকটিভ নাউন। 3 নাম্বার ভাগ লেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এর একটা চার্ট আছে, চার্ট থেকে কোশ্চেন আসে, মানে এটা আমাদেরকে মুখস্থ করতে হয়। এর বাংলা যদি বলতে চাও, একে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। তার মানে সমষ্টি বোঝাবে, তার মানে সমষ্টি বোঝায়, সমষ্টি বোঝাবে। সমষ্টি মানে কি? কোনো দল হতে পারে, কোনো ঝাঁক হতে পারে, ঠিক আছে? তাহলে দল, ঝাঁক, এই সমস্ত যে হয় না, এ হার্ড অফ ডিয়ার, তার মানে একদল হরিণ। এই যে হার্ট, এইচ এ আর টি নয়, এইচ এ আর টি মানে শক্ত, কিন্তু এইচ ই আর টি যদি হয় তার মানে দল। তাহলে এই হার্ট শব্দটা কালেকটিভ নাউনের এক্সাম্পল, ঠিক? পিএসসি কে প্যাক, মাংসাশী প্রাণীদের দলে প্যাক বসে, তাহলে এটাও কালেকটিভ নাউনের এক্সাম্পল। তাহলে এ প্যাক অফ উলভস হয়, এ হার্ড অফ ডিয়ারস, এর হার্ড অফ ডিয়ার হয়, ডিয়ারের প্লুরাল ডিয়ারই, ডিয়ারস নয়। তাহলে সেগুলোকে সব কালেকটিভ নাউন বলে। এবং এটা আমাদের একটা লিস্ট আছে, টপ 45 এর সাজেস্টিভ একটা লিস্ট আমার বানানো আছে। তোমরা যারা পাওনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করবে, লিস্ট আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। পরীক্ষায় তোমাকে কোশ্চেন দেবে, এ ড্যাশ অফ ডিয়ার্স। ডিয়ার্স হলে অনেক প্রজাতির হরিণ হয়ে যাবে, ডিয়ার্স না দিয়ে যদি ডিয়ার বলে ফুল স্টপ দেয় তাও ঠিক। এটা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। তাহলে এখানে যে হার্ড বসবে এটা তোমাকে মুখস্থ করে জানতে হবে, তাহলে পরীক্ষায় এরকম ভাবে কোশ্চেন আসে। এই ড্যাশ অফ উলভস, এই ড্যাশ অফ উলভস যদি আসে তাহলে এখানে প্যাক বসবে, এটা তোমাকে মুখস্থ করে জানতে হবে। এরকম টপ 45 এর লিস্ট রয়েছে বানানো অলরেডি সাজেস্টিভ, পরীক্ষায় ওই 45 এর মধ্যে থেকেই আসে, তাহলে ওইটা আমাদেরকে পড়ে নিতে হবে। নেক্সট 4 নাম্বার ভাগে যাচ্ছি। 4 নম্বর ভাগ হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে? মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, মানে বস্তু, বুঝতেই পারছো, পদার্থের নাম বোঝাবে, পদার্থ বোঝাবে, তাই না? যেমন কি হতে পারে? যেমন সিলভার হতে পারে, যেমন আয়রন হতে পারে, তাই না? যেমন প্লাস্টিক হতে পারে। এগুলো সব কিসের এক্সাম্পল? মেটেরিয়াল নাউনের এক্সাম্পল, তাই তো? গোল্ড হতে পারে, তাই না? সোনা, গোল্ড, তাহলে এগুলো সব দেখো পদার্থ, বস্তু। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তুর নাম বোঝায়। লাস্ট 5 নম্বর ভাগ, 5 নম্বর ভাগ লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি উচ্চারণ? অ্যাবস্ট্রাক্ট, ভেঙে ভেঙে উচ্চারণ করবে। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষ, গুণ, ঠিক আছে, মনের ফিলিংস থেকে আসবে এরকম ধরনের কোনো নাউন যদি হয়, ঠিক আছে? যেমন ধরো অ্যাঙ্গার, রাগ। পার্টিকুলারলি এই নাউনগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পাবো না, আমরা চোখে দেখতে পাবো না, ফিলিংস থেকে আসবে, মনের অনুভূতি থেকে আসবে, ঠিক? এটাকে টেস্ট নিতে পারবো না, তাই না? কার রাগটা ঝাল ঝাল নাকি রাগটা মিষ্টি মিষ্টি টেস্ট করে দেখা যাবে? টেস্ট করে দেখা যাবে না। তাহলে অ্যাঙ্গার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। দয়া, মায়া, মমতা, কি কাইন্ডনেস, ধরো কাইন্ডনেস, দয়া, তাহলে এই কাইন্ডনেস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি কারোর নাম হয় দয়া, DAYA, তাহলে এটা কিন্তু প্রপার নাউন। কিন্তু মমতা, যদি MAMATA, মমতা যদি বলি, তাহলে এটা কারোর নাম, তার মানে এটা প্রপার নাউন, তাহলে এগুলো হবে না। কিন্তু যদি আমি মমতা হিসাবে কাইন্ডনেসকে বলি, দয়া, মায়া, মমতা, কাইন্ডনেস, তাহলে কাইন্ডনেস হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। হয়েছে? লাভ হতে পারে, ছুঁয়ে দেখা যায় নাকি লাভ? মনের ফিলিংস থেকে আসে, তাহলে লাভ কিসের এক্সাম্পল হবে? লাভ হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হেট হতে পারে, ঘৃণা, একেও চোখে দেখা যায় না, টাচ করা যায় না, তাহলে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত নাউন আমরা চোখে দেখতে পাবো না, শুনতে পাবো না, টেস্ট নিতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এই নাউনগুলো সব হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। তাহলে পরীক্ষায় যদি কোনো একটা বাক্য দেয়, দিয়ে তার নিচে দাগ দিয়ে জিজ্ঞেস করে এটা কি নাউন, এবং 4টে অপশন যদি থাকে,
তাহলে আমাদের আনসার এবার করে ফেলা উচিত যে এটা এই নাউন। মিটে গেল। এবারে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আরেকটা জিনিস পরীক্ষায় আসে, এটা খুব ভাইটাল, লিখে রাখো। সেটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর আগে কখনো কোনো আর্টিকেল কিন্তু বসে না, কোনো আর্টিকেল কিন্তু বসানো যায় না, আর্টিকেল বসে না, কিন্তু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রমটাই পরীক্ষায় আছে। আর্টিকেল বসে না কার আগে? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল কিন্তু বসানো যাবে না। দা লাভ বলা যাবে, এ লাভ হবে না। কিন্তু যদি বলি আমার মায়ের ভালোবাসা, তাহলে দা লাভ অফ মাই মাদার, তার মানে এর আগে আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বলে দেয় তখন এর আগে আর্টিকেল বসতে পারে। যেমন দা লাভ অফ মাই মাদার, অথবা কাইন্ডনেস এর আগে দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, এরকম কিন্তু হতে পারে। এর আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তখন কিন্তু আর্টিকেল বসবে। নির্দিষ্ট হলে কিন্তু আর্টিকেল বসে, নির্দিষ্ট হলে বসে, এটা কিন্তু ব্যাপার। তাহলে বিদ্যাসাগর, এই এক্সাম্পলটা লিখে রাখো। দা কাইন্ডনেস, দেখো দা বসিয়েছি, দা কাইন্ডনেস, কাইন্ডনেসের আগে দেখো দি বসেছে। কার দয়া? বিদ্যাসাগরের দয়া, তাহলে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, সেন্টেন্সটা কমপ্লিটই করে নাও। ইজ প্রেসিয়াস লিখে নাও, ইজ প্রেসিয়াস, মূল্যবান। তাহলে বিদ্যাসাগরের দয়া মূল্যবান, তাহলে বিদ্যাসাগরের দয়া, দা কাইন্ডনেস তখন বলতে হবে, নইলে ভুল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দা কাইন্ডনেস, দা লাভ, দা হেট, এসব কিন্তু আর্টিকেল হবে না। বোঝা গেছে? তাহলে নাউনের 5টা ভাগ আমরা পড়ে ফেললাম। এই 5টা পড়ার পর আমি থামছি। এবার তোমরা বলো আমাকে যে এই 5টা থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, মানে প্রথম থেকে এখন পর্যন্ত আমি যা পড়ালাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলো, এর পরবর্তী ধাপে আমরা যাব। বলো কারোর যদি কোনো কোশ্চেন থাকে। দাদা, হ্যাঁ বলো সুচেতা। কালেকটিভ নাউনের আর কয়েকটা এক্সাম্পল যদি দিতে। কালেকটিভ নাউনের প্রচুর এক্সাম্পল আছে, চলো আর কটা এক্সাম্পল লিখি তাহলে বসে বসে। কালেকটিভ নাউন যে কোনো গ্রামার বই যদি খোলো, সুচেতাকে বলছি, তাহলে কিন্তু দেখবে 150-200 আছে। এবার অত পড়া তো সম্ভব না, ওই জন্য লিস্ট আমার কাছ থেকে নিয়ে নেবে, সাজেস্টিভ 45টা আমি দিয়ে দেবো। ঠিক ইম্পর্টেন্ট আছে। গোটা 5 আমি লিখি, তাহলে তুমি বললে যখন তাহলে লিখি। দেখো কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, মানে প্রত্যেকটাই দল, প্রত্যেকটাই ঝাঁক এই হবে, কিন্তু কোন প্রাণীর দল কি হবে এর ইংরেজি আলাদা আলাদা। মানে আমি বলতে চাইছি বাঘের দলের ইংরেজি যা, ঘোড়ার দলের ইংরেজি কিন্তু আলাদা, কিন্তু দুটোই দল। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ করা ছাড়া গতি নেই, দুটোই দল, কিন্তু ঘোড়ার দলের ইংরেজি আলাদা, সিংহের দলের ইংরেজি আলাদা। ঠিক, তাহলে মুখস্থ ছাড়া গতি নেই। তাহলে লেখো কয়েকটা আমি বলে দিচ্ছি। যেমন ধরো ভেড়া, শিপ, এ ফ্লক অফ শিপ হয়, এই ফ্লক মানেও দল, হার্ট মানেও দল, প্যাক মানেও দল, ফ্লক মানেও দল, কিন্তু ফ্লক কিসের দল? শিপের দল, ভেড়ার দল, এ ফ্লক অফ শিপ। সুচেতা মনে করে দেখো, এবারে ডাব্লিউবিপিতে ফ্লক অফ শিপ কমন এসছে আমাদের, মানে এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল, এবার অপশনে রেখে দিয়েছে এরকম, অপশন এ তে রেখেছে হার্ট, অপশন বি তে রেখেছে কি একটা ছিল প্যাক ধরো, অপশন সি তে আছে ফ্লক, আর অপশন ডি তে ধরো আরেকটা ধরো আছে ফ্লিট। তাহলে তখন অপশন সি গোল করতে হবে, কারণ এ ফ্লক অফ শিপ হয়। শূন্যস্থান দেবে এখানে, দিয়ে এরকম 4টে অপশন দেবে, তাহলে এ ফ্লক অফ শিপ হতে পারে, ঠিক আছে। এ বেভি অফ গার্লস হতে পারে, মেয়েদের দলের ইংরেজি বেভি, এ বেভি অফ গার্লস। গার্লস ছাড়া সোয়ান মানে রাজহাঁস, রাজহংসী অ্যাকচুয়ালি, সোয়ানস, সোয়ানের দলের ইংরেজি কিন্তু বেবি হয়, ঠিক আছে। তারপরে আরো বলা যেতে পারে এক গোছা চাবি, এ বাঞ্চ অফ কিজ, ব্রাঞ্চ নয়, BRANCH কিন্তু অপশনে থাকবে, তার মানে ডালপালা। দেখেই গোল করে দিলে হবে না, যে স্যার বলেছে ব্রাঞ্চ করে দিলাম, হবে না কিন্তু। বাঞ্চ অফ কিজ, BUNCH, বাঞ্চ অফ কিজ, ঠিক আছে।
প্রচুর প্রচুর এরকম ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া যায়। এ স্ট্যাক অফ হে, স্ট্যাক STACK, স্ট্যাক মানে গাদা, খড়ের গাদা, খড়ের স্তূপ, স্ট্যাক অফ হে, হে মানে খড়, ঠিক আছে। তারপরে আরো বলা যেতে পারে এ কুইভার, কুইভার অফ অ্যারোজ, ঠিক আছে। কুইভার মানে তনির, যে তীরগুলো পিঠে রাখা থাকে না, রামচন্দ্রের ছবি মনে করো, পিঠে দেখবে তীর বলা যায়, তীর রাখার জায়গা যেটা, ওটাকে বলে তনির, তনিরের ইংরেজি কুইভার। তাহলে কুইভার অফ অ্যারোজ, কুইভারে অনেকগুলো তীর যদি থাকে কুইভার বলবো তাকে। তাহলে অনেকগুলো তীরকে একসঙ্গে কুইভার বলা যেতে পারে, ঠিক আছে। এ ক্রিউ অফ সেইলার্স হয় নাবিকের দল, SAILORS, সেইলার্স মানে নাবিক, তার দলকে ক্রিউ বলে, CREW, হয়েছে। প্রচুর এক্সাম্পল কয়েকটা বললাম আমরা, এরকম 45টা মুখস্থ করতে হবে আমাদের। দেখো বোঝা গেছে কিনা। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। দাদা, বলো দাদা। বলছি ও এয়ারটা কোন নাউন হবে? হ্যাঁ, এয়ার, এয়ার, বাতাস। বাতাসকে মেটেরিয়ালের মধ্যেই ধরো, ঠিক আছে। আচ্ছা, বেশ। আচ্ছা এটা আচ্ছা। একটা বিশাল সাংঘাতিক কোশ্চেন তুমি করেছো, বহুবার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে। এটা নিয়ে যারা গ্রামার তৈরি করেছে তাদের মধ্যেই ঝামেলা আছে, কিন্তু আমরা মেটেরিয়াল নাউনই বলবো, ঠিক আছে। যদি ইন্টারভিউতেও জিজ্ঞেস করে মেটেরিয়াল নাউন বলে কাজ চালাবে। হুম, ওকে ওকে। ওকে, বেশ। তাহলে ঠিক আছে। 5টা ভাগ আমরা করে ফেললাম। এইবার কিছু কিছু গ্রামার যারা তৈরি করেছে, সেই তাদের নিজেদের মধ্যে ঝামেলা আছে। তারা বলছে এত ভাগ করার কি দরকার ভাই, দুটো ভাগ করে দেয়, একটা গোনা যায়, একটা গোনা যায় না, কাউন্টেবল আর আনকাউন্টেবল, তাহলেই হলো। তো নাউনের আরেকটা ভাগ যদি করে, মানে অন্যান্য গ্রামার যারা তৈরি করেছে তাদের মধ্যে, তাহলে তাহলে এই গোনা যায় আর গোনা যায় না। যদি গোনা না যায় তাহলে আনকাউন্টেবল নাউন, আর যদি গোনা যায় তাকে কাউন্টেবল নাউন। এরকম দুটো ভাগও কিন্তু নাউনের করা যেতে পারে। এবার তোমাকে কখনোই পরীক্ষায় জিজ্ঞেস করবে না এটা কাউন্টেবল নাকি এটা আনকাউন্টেবল, ঠিক। তাও প্রসঙ্গক্রমে এলো বলে দিলাম। তাহলে এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন নেই? পরের ধাপে যাচ্ছি তাহলে, যদি প্রশ্ন থাকে করো এক্ষুনি। আছে? বলো। না স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আমাদেরকে পড়তে হবে নাউনের কেস। তার মানে কেসেস, কেস মানে কোর্টের কেস নয়, এটা নাউনের কেস, CAS, একই বানান, কেসেস, কেসেস অফ নাউন। কেন করছি এটা? তার কারণ হচ্ছে তোমাকে এরকম একটা কোশ্চেন দেবে, ধরো কাম হেয়ার রাম, এর নিচে দাগ দেবে, দিয়ে অপশনে জিজ্ঞেস করবে এটা কি কেস, কোন কেস অফ নাউন এটা জিজ্ঞেস করবে, দিয়ে অপশনে রাখবে এটা সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস, নাকি অপশন সি পজিটিভ কেস, নাকি অপশন ডি ভোকেটিভ কেস। তার আনসার দিতে হবে। সেই জন্য আমাদেরকে কেসেস অফ নাউনটা জাস্ট গোটা ডিটেলসে পড়তে হবে না, যারা 9-10-এ পড়ে তারা ডিটেলসে পড়বে, আমরা জাস্ট আনসার দেওয়ার মতো শর্টকাটে শিখে নিই চলো। তাহলে কেসেস অফ নাউন বলে, কেসেস অফ নাউন বলে লেখো, দিয়ে 1 নম্বর লেখো সাবজেক্টিভ কেস। কিচ্ছু না, খুব সোজা জিনিস, মানে এত সোজা, মানে জানা থাকলেই সোজা আর কি, না হলে ছেড়ে দিয়ে আসতে হবে যে এটা কি সাবজেক্টিভ নাকি এটা ভোকেটিভ নাকি পজিটিভ কেস, ছেড়ে দিয়ে আসতে হবে। কিন্তু এটা এত ইজি, সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস বলে পয়েন্ট করো 1 নম্বর ভাগ। এটা সেটা হচ্ছে যখন নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, নাম থেকেই বোঝা যাচ্ছে সাবজেক্টিভ কেস। তার মানে আমি যদি বলি রাম ক্রিকেট খেলে বা রাম ফুটবল খেলে, রাম প্লেস ফুটবল যদি বলি, দিয়ে রামের নিচে দাগ দেওয়া আছে, তাহলে দেখো কে খেলে। আচ্ছা সাবজেক্ট কি করে খুঁজে পাবো? ভার্বকে, ভার্ব তো কাজ করা শব্দ, খুঁজেই পেয়ে যাবে। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে খেলে, কে খেলে? রাম খেলে, তাহলে রাম সাবজেক্ট।
তাহলে সাবজেক্টের জায়গায় যে নাউন আছে তাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ কেস অফ নাউন। তাহলে সাবজেক্টিভ বলবো। তাহলে নাউনের কোন কেস এটা? সাবজেক্টিভ কেস। তাহলে রাম প্লেস ফুটবল, রামের নিচে দাগ দিয়ে যদি জিজ্ঞেস করে এটা কোন কেস, তখন সাবজেক্টিভ কেস বলতে হবে। একই রকম গল্প 2 নম্বর ভাগ লেখো, অবজেক্টিভ কেস। একই গল্প, নাউন যদি অবজেক্টের জায়গায় বসে তাকে অবজেক্টিভ কেস বলবে। নাউন যদি অবজেক্টের জায়গায় বসে তখন তাকে অবজেক্টিভ কেস বলে। জায়গায় বসে মানে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। নাউন যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় সাবজেক্টিভ, নাউন যদি অবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাকে বলবো অবজেক্টিভ। তাহলে আমি যদি বলি এই বাক্যটাই থাক, রাম প্লেস ফুটবল, দি ফুটবলের নিচে দাগ দিয়ে যদি জিজ্ঞেস করে এটা কি নাউন, তাহলে মেটেরিয়াল নাউন ধরো অপশনে নাই, কেস অফ নাউন ধরো দেওয়া আছে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এইসব ধরো অপশন আছে। তাহলে দেখো কি খেলে? ফুটবল খেলে। তাহলে এটা অবজেক্টের জায়গা আছে তো, তাহলে ফুটবল আমাদের হবে অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ রাম, অবজেক্টিভ ফুটবল। এত ইজি। এরপর 3 নাম্বার ভাগ, এরপরের দুটো একটুখানি বোঝার ভালো করে চেষ্টা করবে, এই দুটো তো খুবই ইজি ছিল। 3 নাম্বার হচ্ছে পজেসিভ কেস। পজেসিভ মানে বুঝতে পারছো, এটা অধিকার ফলাবে পজেসিভ কেস। এই ভাগটা ইম্পর্টেন্ট কিন্তু খুব সোজা। আর 4 নম্বরে ভোকেটিভ কেস আসবো, ওটাও একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো পজেসিভ মানে অধিকার বোঝাবে। কোনো কিছুর উপর অধিকার ফলাতে গেলে আমরা কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োগ করি। এই অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এর। যদি আমি বলি এটা রামের ছাতা, এই বইটা এটা রামের বই, এটা রামের বই যদি বলি, তাহলে দিস ইজ রামস বুক। ঠিক আছে? এটা 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 রামের ছাতা, তাহলে দিস ইজ রামস আমব্রেলা। তাহলে রামস আমব্রেলা অ্যাপোস্ট্রফি এস দিয়ে যদি বলি, আমব্রেলা বানান কি জানো তো? ভাইরাল হয়ে যাবে নইলে। রামস আমব্রেলা। তাহলে আমব্রেলা এই রামস এর নিচে যদি দাগ দেয় তাহলে এবং যদি জিজ্ঞেস করে এটা কোন কেস, তাহলে দেখো অ্যাপোস্ট্রফি এস পেয়ে যাচ্ছে। কার ছাতা? রামের ছাতা। তাহলে রামের অধিকার বোঝাচ্ছে, পজিটিভ কেস। তাহলে এটা তখন হবে পজিটিভ কেসের এক্সাম্পল। তখন এটা কি হবে? পজিটিভ কেসের এক্সাম্পল হবে। এরপর 4 নাম্বার ভাগ লেখো, ভোকেটিভ কেস। খুব ইম্পর্টেন্ট। ভোকেটিভ কেস কাকে বলে? ভোকেটিভ কেস হচ্ছে যখন নাউন সম্বোধন অর্থে ব্যবহার হবে। ঠিক আছে? এরই আরেকটা নাম নমিনেটিভ কেস। এরই আরেকটা নাম কি? নমিনেটিভ কেস। তাহলে যদি সম্বোধন অর্থে ব্যবহার হয়, যেমন ধরো বললাম কামন গার্লস, তাহলে কামন দিয়ে তারপরে গার্লস, তাহলে এরকম ভাবে লেখা থাকবে কাম অন, যেটা কমা, গার্লস। এরকম যদি থাকে, যদি গার্লস এর নিচে যদি দাগ দেয় তখন একে কিন্তু অবজেক্টিভ কেস বলে দিলে হবে না। কামন গার্লস, এখানে গার্লস কে সম্বোধন অর্থে ব্যবহার হচ্ছে। কি বলেছি? সম্বোধন অর্থে ব্যবহার হবে, সম্বোধন অর্থে ব্যবহার হবে। তাহলে কামন গার্লস, এখানে গার্লস কিন্তু আর অবজেক্টিভ কেস হবে না, তখন কিন্তু এই ভোকেটিভ কেস। যদি আমি বলি এখানে এসো রাম, রাম এখানে এসো, দুটোর মধ্যে পার্থক্য আছে। রাম এখানে এসো, অর্ডার। কিন্তু যদি বলি এখানে এসো রাম, তাহলে আরো নম্র, ভালো সেন্সে, সম্বোধন অর্থে ব্যবহার হচ্ছে। তুমি চাকরি পেয়ে গেছো, আইএস হয়ে গেছো ধরো, তাহলে তোমাকে কি বলবো? তোমার নামটা তখন শেষে বলবে, ডাকবে যখন, না এরকম ভাবে বলবে। মানে আমি এটা বলতে চাইছি যে রাম কাম হেয়ার, আর কাম হেয়ার কমা দিয়ে রাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? রাম এখানে এসো, তাহলে আর এখানে এসো রাম, এখানে রামের সম্মান বেশি।
তাহলে যেখানে সম্মান বেশি রামের, এইখানে রাম হচ্ছে ভোকেটিভ কেস। কিন্তু রাম কাম হেয়ার, এখানে রাম কিন্তু সাবজেক্টিভ কেস। সম্মান টম্মান কম, এই বাক্যের মাত্রা কম। বোঝা গেছে? তাহলে চারটা কেস আমরা করে ফেললাম। নাউনের চারটে কেস আমরা করে ফেললাম। যদি এই চারটে কেসের মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করো। দাদা ওই ভকেটিভ কেসটা, বলো। ওই রাম এখানে এসো, ওটা কি প্রথমে যেটা রাম আছে ওটা কি সম্বোধন করা হচ্ছে? কোনটা বলো তো? ওই ভকেটিভ কেসটা একবার বুঝলাম। প্রথমটায় সম্বোধন করা হচ্ছে না, সেকেন্ডটায় সম্বোধন হচ্ছে। এই রামটা যদি হয় প্রথম বাক্যে, তাহলে একে সাবজেক্টিভ কেস বলতে হবে। কিন্তু লাস্টে যদি বলি, তাহলে এর সম্মান অনেক বেশি। তুমি চাকরি পেয়ে গেছো, তোমাকে আমি বলতেই পারি না যে অরুণ এখানে এসো, তুমি আইএস হয়ে গেছো, এখানে এসো অরুণ, তাহলে সম্বোধন অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে কমা দিয়ে অরুণ লাস্টে বলবো, তাহলে তখন এ হবে ভোকেটিভ কেস। আর প্রথমটা অর্ডার হচ্ছে। প্রথমটা সাবজেক্টিভ কেস। বেশ বেশ। হ্যাঁ হয়েছে? বলছিলাম পসেসিভ কেসটা একবার। পজিটিভ কেস অধিকার বোঝাবে, না না, ওইটা একবার বলে দাও তো। অ্যাপোস্ট্রফি এস দেওয়া থাকবে, এটা দেখে পজিটিভ কেস বলবো। ঠিক আছে? ওই এক্সাম্পলটা কি বললে ওইটা দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছিস না? ওইখানে স্ক্রিনটা দেখ, জুম ইন জুম আউট করা যায়। ওকে ছোট কর, নয়তো বড় কর, দেখ গোটা স্ক্রিনটা দেখতে পাবি। হয়েছে? আমি বলছিলাম দিস ইজ রামস আমব্রেলা, তাহলে এটা রামের ছাতা, রামের ছাতার উপর অধিকার আছে। তাহলে এখানে রাম অ্যাপোস্ট্রফি এস দেওয়া যেটা আছে, এটাকে পজিটিভ কেস বলবো। পরের ধাপে যাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নেই তো? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন থেকে এতক্ষণ পর্যন্ত গেল স্ট্রাকচারাল দিক থেকে কোশ্চেন যেমন আসে তার আনসার দেওয়ার মতো কিছু জিনিস। এরপর আমরা একটা টেকনিক শিখব, সেটা হচ্ছে তোমাকে ডিরেক্ট কোশ্চেন দেবে, ব্যাকটেরিয়া এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অথবা ব্যাকটেরিয়া প্লুরাল এটা বলেই দেবে, দিয়ে বলবে এর সিঙ্গুলার করো। মানে পরীক্ষায় কোশ্চেন দেবে, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, দিয়ে ব্যাকটেরিয়ন হ্যান ত্যান এরকম চারটে অপশন থাকবে। তখন কিন্তু ব্যাকটেরিয়াম হবে, তার মানে ব্যাকটেরিয়াম এ হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, একটা। কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল, এটা অনেকগুলো। ডেটাম সিঙ্গুলার, ডেটা প্লুরাল। অ্যাজেন্ডাম সিঙ্গুলার, অ্যাজেন্ডা প্লুরাল। ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসিস প্লুরাল। এত সহজে আমি কি করে বলছি? যদি কেউ ট্রিকটা না জানে তাকে মুখস্থ করতে হবে, 100টা মুখস্থ করে বসে থাকতে হবে। আর যে ট্রিকটা জানবে তার শুধু 6টা জিনিস মনে রাখলেই সব মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। কোনো বইতে নেই, 6টা জিনিস শেখাচ্ছি, শিখে নাও। যদি কোনো শব্দের শেষে ইউএম থাকে তাহলে সে হবে সিঙ্গুলার, এবং তার প্লুরাল বানাতে গেলে সেই শব্দের শেষে ইউএম কে বাদ দিয়ে এ লিখে দেবো। হয়ে গেল একটা ট্রিক। যত হোক ব্যাকটেরিয়াম, অ্যাজেন্ডাম, ডেটাম, মিডিয়াম, যত কিছু হোক প্রত্যেকটা শেষে ইউএম বাদ দিয়ে এ বসিয়ে দেবো। কি কি বললাম? ব্যাকটেরিয়াম, দু একটা লিখছি, হ্যাঁ, ব্যাকটেরিয়াম, মিডিয়াম, ডেটা। এটার উচ্চারণ ডেটা, ডাটা নয়। 1 জিবি ডাটা, 2 জিবি ডাটা, সাজনের ডাটা, খাওয়ার ডাটা নয়, এটা ডেটা। ডয়েকার টয়েকার, ডেটা, ডয়েকার টয়াকার,
ডেটাম, ধরো ডেটাম আছে, ইউএম, ডেটা, অ্যাজেন্ডা, সব শেষে ইউএম 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 ইউএম, তার মানে এগুলো সব সিঙ্গুলার। এর প্লুরাল যদি বানাতে চাই খুব সোজা, ব্যাকটেরিয়া এ করে দিতে বলেছি, তাহলে হবে ব্যাকটেরিয়া, মিডিয়াম তাহলে হবে মিডিয়া, ডেটাম হবে ডেটা, তাহলে ডেটা প্লুরাল। কিন্তু অ্যাজেন্ডাম, সভায় আলোচনা হবে এরকম বিষয়গুলোকে বলা হয় অ্যাজেন্ডা। যদি একটা বিষয় থাকে অ্যাজেন্ডাম, তাহলে অ্যাজেন্ডামকে প্লুরাল বানাতে গেলে কি হবে, অ্যাজেন্ডা, এরকম। বোঝা গেছে? 2 নম্বর ট্রিক, যদি কোনো শব্দের শেষে ওএম থাকে তখন তার প্লুরাল বানাতে গেলেও এ লিখতে হয়, ওএন কে বাদ দিয়ে। তাহলে এটা 2 নম্বর ট্রিক। এরকম 6টা ট্রিক বলবো, এই 6টা ট্রিক দিয়ে যা হয় সব হয়ে যাবে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, এত সোজা। ইংরেজি সাবজেক্টেই সোজা, ভয় পেলে হবে না। ক্রাইটেরিয়ন, দেখো শেষে ওএন আছে, ক্রাইটেরিয়ন, তাহলে এর যদি প্লুরাল বানাতে চাই তাহলে ক্রাইটেরিয়া বলতে হবে, ওএন বাদ দিয়ে। তাহলে ক্রাইটেরিয়া প্লুরাল, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, হয়েছে? 3 নম্বর ট্রিক লেখো, 3 নম্বর ট্রিক লেখো, কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে সেটা আই হয়ে যায়। প্লুরাল বা তার প্লুরাল বানাতে গেলে কি করব, ইউএস কে বাদ দিয়ে দেবো, দিয়ে আই লিখবো, ঠিক? যেমন একটা এক্সাম্পল যদি ভাবা যায়, যেমন ধরো ফাঙ্গাস, ফাঙ্গাস সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, শেষে ইউএস আছে। এবার এর যদি প্লুরাল বানাতে দেয় তাহলে ফাঙ্গাসেস অপশনে তো থাকবে, ভুল হবে, হবে না। কি হবে, ফাঙ্গি, ইউএস থাকলে আই হয়ে যায় বলেছি, তাহলে ফাঙ্গি হবে প্লুরাল, ফাঙ্গাস সিঙ্গুলার। 4 নম্বর ট্রিক লেখো, 4 নম্বর লেখো, যদি আইএক্স থাকে তাহলে সেটা কিন্তু সিই হয়ে যায়, মানে সিইএস আর কি। যেমন এক্সাম্পল যদি বলি, শেষে আইএস আছে, এরকম কি বলা যেতে পারে, যেমন ধরো অ্যাপেন্ডিক্স, ঠিক? অ্যাপেন্ডিক্সের শেষে অ্যাপেন্ডিক্স বানান কি? অ্যাপেন্ডিক্স, পেটের অ্যাপেন্ডিক্স বলিনি, এখানে অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট, ওই যেটা ডিকশনারির শেষে থাকে, এই যে কোনো বইয়ের শেষে, যে কোনো বইয়ের শেষে দেখবে এখানে অ্যাপেন্ডিক্স থাকে, এই যে পরিশিষ্ট, এই পরিশিষ্ট তোমরা তো দেখতেও পাবে না, কোনো বইয়ের শেষে থাকে, ঠিক? তাহলে অ্যাপেন্ডিক্স এর বাংলা কি? এর বাংলা হচ্ছে পরিশিষ্ট, বানান কি? বানান হচ্ছে এটা। এবার অ্যাপেন্ডিক্সের শেষে আইএক্স আছে, তাহলে এর প্লুরাল অ্যাপেন্ডিক্সেস, ইএস যোগ করে দিলে হবে না। এটা পরীক্ষায় করে দিলে হবে, কিন্তু পরীক্ষায় নাম্বার তো পেতে হবে। পরীক্ষায় দেখবে অ্যাপেন্ডিসেস থাকবে, সেটা কিন্তু আনসার হবে, অ্যাপেন্ডিসেস, ঠিক আছে? এর প্লুরাল এইটা। 4টে হয়ে গেল, আর 2টো। 5 নাম্বার লেখো, যদি এসআইএস থাকে, কোনো শব্দের শেষে এসআইএস যদি থাকে তাহলে সেটাকে এসইএস করে দেবো, মানে আইটা ই করতে হবে, বুঝা গেছে? যেমন অ্যানালাইসিস, অ্যানালাইসিস শেষে এসআইএস, তাহলে এর প্লুরাল যদি বানাতে হয় তাহলে অ্যানালাইসিস এসইএস করে দেবো, হয়েছে? ওয়েসিস মরুদ্যান, ওএসআইএস, তাহলে ওয়েসিস এসইএস হবে, বুঝা গেছে কি বললাম? 6 নাম্বার, যদি কোনো শেষে এ থাকে, শব্দের শেষে এ আছে এবং সেটা সিঙ্গুলার, তাহলে তার প্লুরাল বানাতে গেলে এ ই করতে হয়। যেমন এক্সাম্পল যদি বলি, ফর্মুলা, তাহলে তার প্লুরাল কিন্তু ফর্মুলি, MULAE, ফর্মুলেই, ফর্মুলি এই হয়ে যাবে, তাহলে শেষে এ থাকলে
এ ই হয়ে যাচ্ছে। বোঝা গেছে ছটা? এরপর আমাদের যেটা করতে হবে, নাউনের গ্রামাটিক্যাল পার্ট থেকে পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য এনাফ যা বলে দিয়েছি, এর বাইরে কিছু হচ্ছে না। কিন্তু কম্পিটিটিভ এক্সামে নাউন থেকে এরর কারেকশনও আসে। এরর কারেকশনের রুলগুলো চলো ফটাফট লিখে নিই। নাউনের এরর কারেকশনের রুল, ঠিক এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এইটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো আমাকে। পরীক্ষা কিভাবে আসবে বোঝা গেছে তো? এটা স্যার রেসপন্স করো, বলো। স্যার স্যার বলছি ওএন থেকে এ তে চেঞ্জ হচ্ছে, আর এ থেকে এই, তাহলে কোনটা প্লুরাল আর সিঙ্গুলার কিভাবে বুঝবো? ওয়েন থেকে তোমাকে তো কোশ্চেন ওএন, দিয়ে দেবে, কোশ্চেনে দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, হুম কোশ্চেনে দিয়ে দেবে, কোশ্চেনে দেবে দিয়ে বলবে সিঙ্গুলার করো, বা কোশ্চেনে দিয়ে দেবে দিয়ে বলবে প্লুরাল করো, হুম তাহলে তো হয়েই গেল, তাই না? ঠিক আছে, হুম স্যার এখনকার কথা বলছে যে কোনটা হবে আর কি। এখনকার কথা মুখস্থ করে নাও, বুঝেছো? মুখস্থ করে নাও। আর কিছু প্রশ্ন নেই তো? যার মাথায় ওই ছটা রুল ঢুকলো না তারা মুখস্থ করে নেবে, তাছাড়া উপায় নেই। রুল নাম্বার 1, নাউনের রুল নাম্বার 1, এরর কারেকশনের রুল নাম্বার 1। প্রথম রুল হচ্ছে, কিছু কিছু নাউন আছে যারা দেখতে প্লুরাল কিন্তু আদতে তারা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি নাউন হয় তারপরে ভার্বও কিন্তু সিঙ্গুলার বসতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে প্রথম রুল, কিছু কিছু নাউন আছে, এরকম ভাবে লিখতে পারো, এরকম ভাবে লেখো, কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যারা দেখতে প্লুরাল। দেখতে প্লুরাল মানে এদের শেষে এস ইএস আছে, দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার, কিন্তু আদতে তারা সিঙ্গুলার। তাই এদের পরে বিভার্ব কি বসবে বা ভার্ব কি বসবে? সিঙ্গুলারই বসবে, সিঙ্গুলারই বসবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, অথবা ভার্বের সঙ্গে এস ইএস। ভার্বের সঙ্গে এস ইএস যোগ করে, এটা খুব ভাইটাল, ভার্বের সঙ্গে এস ইএস যোগ করে সিঙ্গুলার হয়, আর নাউনের সঙ্গে এস ইএস যোগ করে প্লুরাল হয়, মনে রেখো এটা। তাহলে এগুলো সিঙ্গুলার ভার্ব, তার মানে এদের পরে এইগুলো ব্যবহার হতে পারে। কি কি সেগুলো একবার দেখে নিই, আছে তো হাজার হাজার, কিন্তু আমি যে কটা লেখাচ্ছি এগুলো মনে রাখলেই হবে। প্রথমে এ বলে লেখো কিছু সাবজেক্টের নাম, যে সাবজেক্টগুলো দেখতে প্লুরাল কিন্তু আদতে তারা সিঙ্গুলার, যেমন পলিটিক্স, যেমন ইকোনমিক্স। দেখো শেষে এস আছে কিন্তু আদতে এরা সিঙ্গুলার, ইকোনমিক্স লেখো শব্দগুলো, ইকোনমিক্স। স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সব শেষে এস আছে কিন্তু সিঙ্গুলার, প্লুরাল নয়। সিভিক্স হতে পারে, নীতি, সিভিক্স, পলিটিক্স সিভিক্স একই। এথিক্স হতে পারে, নীতিশাস্ত্র, নীতি, এথিক্স। এরা দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার। তাহলে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে যে পলিটিক্স আর এ ডার্টি, নোংরা খেলা, ডার্টি গেম played by ruthless people, ruthless মানে নিষ্ঠুর, ruthless people, দিয়ে এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর নো এরর বলে ডি পার্ট, এই চারটে পার্টে ভাগ করে দিল। তখন তোমাকে এ পার্টে ভুল ধরতে হবে, কারণ পলিটিক্স এস থাকলেও এ দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার, তাই এখানে আর হবে না, ইজ হবে। পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে। এরর কারেকশনের রুল বললাম,
এরর কারেকশন পরীক্ষায় একটা সেন্টেন্স দেয়, দিয়ে এ পার্ট বি পার্ট সি পার্ট করে কেটে কেটে দেয়। তাহলে কোন পার্টে ভুল আছে এটা ধরতে হবে। তাহলে এ পার্টে ভুল আছে, তাহলে গেল। কিছু সাবজেক্টের নাম লিখলাম। এরপর বি দিয়ে রুল নাম্বার 1ই চলছে, বি দিয়ে কিছু বুকস অ্যান্ড মুভিজ এর নাম লেখো। বুকস অ্যান্ড মুভিজ যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার। যেমন একটা সিনেমা বেরিয়েছিল খুব ফেমাস, আমির খান ছিল, থ্রি ইডিয়টস। থ্রি ইডিয়টস, ইডিয়টস এর এস দেখে প্লুরাল ভেবে নিলে হবে না, সেন্টেন্স করে দেখতে হবে কি। যদি থ্রি ইডিয়টস ড্যাশ এ গুড মুভি, তাহলে ইজ এ গুড মুভি হবে। কিন্তু তিনটে ইডিয়ট দাঁড়িয়ে আছে, তখন কিন্তু প্লুরাল, তখন আর সিঙ্গুলার হবে না। তাহলে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এটা কোনো বইয়ের নাম বলছে বা কোনো একটা মুভিজের নাম বলছে নাকি। ঠিক, তাহলে থ্রি ইডিয়টস, তারপরে থ্রি মাস্কেটিয়ার্স। আগের দিন কি একটা দিয়েছিলেন? হ্যাঁ ঠিক বলেছে, মাস্কেটিয়ার্স, থ্রি মাস্কেটিয়ার্স। দেখো মাস্কেটিয়ার্স এস দিয়ে প্লুরাল ধরে নিলে হবে না। স্যার বোর্ডটা দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিনটা বোর্ডটা জুম দেখতে ইন পাচ্ছি না। করো, স্ক্রিনটা জুম ইন করো তোমার মোবাইলে। থ্রি মাস্কেটিয়ার্স, তারপরে গ্যালিভার্স ট্রাভেলস, গ্যালিভার্স ট্রাভেলস, আরব্য রজনীর গল্প, অ্যারাবিয়ান নাইটস। সব শেষে এস আছে, কিন্তু একে প্লুরাল ধরে নিলে হবে না, বাক্য পড়ে দেখতে হবে এটা কি। অ্যারাবিয়ান নাইটস, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ, এ টেল অফ টু সিটিজ। সিটিজ দেখে প্লুরাল করে দিলে হবে না, টেল মানে গল্প। এ টেল অফ টু সিটিজ, এই কটা লিখে রাখো। থ্রি ইডিয়টস, থ্রি মাস্কেটিয়ার্স, গ্যালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস, আর হচ্ছে এ টেল অফ টু সিটিজ, এই কটা লিখে রাখো। নেক্সট সি দিয়ে কিছু গেমসের নাম লিখবে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আদতে তারা সিঙ্গুলার, তাই তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। কিছু গেমস, যেমন ধরো বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস খেলা দেখেছো তো, মোবাইলে খেলে অনেকে। বিলিয়ার্ডস, এস দেখে প্লুরাল ভাবলে হবে না, সিঙ্গুলার। চেস, চেস মানে দাবা, এস দেখে প্লুরাল ভাবলে হবে না, সিঙ্গুলার। ঠিক আছে, তারপরে আরেকটা সেই খেলা ছিল, হ্যাঁ ডার্টস, DARTS, এটা একটা খেলা। তাহলে এস দেখে প্লুরাল ভেবে নিলে হবে না, এরা আদতে কিন্তু সিঙ্গুলার। আর ডি বলে আদার্স বলে কিছু আরো শব্দ লিখে রাখো, আদার্স। এই এই একটা দুটো রুলই এত বড়, বাকি সব ছোট ছোট রুল, কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। আদার্স বলে আমি আর কয়েকটা জিনিস লিখে দিচ্ছি যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার। যেমন নিউজ, নিউজের ফুল ফর্ম বলো দেখি, কে বলতে পারে নিউজের ফুল ফর্ম? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নাকি নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ? আর নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। নিউজ হতে পারে, ইনিংস হতে পারে, অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স ATHL, অ্যাথলেটিক্স বানানটা লেখো ATHLETICS, অ্যাথলেটিক্স হতে পারে। সামন্স, সামন SUMMON, সামনটা বাদই দিয়ে দাও, দরকার নেই। নিউজ মনে রাখো, ইনিংস মনে রাখো, আর অ্যাথলেটিক্স মনে রাখো। এই আদার্স এর মধ্যে তিনটেকে মনে রাখো। তাহলে এখানে আমরা এই যতগুলো শব্দ লিখলাম, এইগুলো কোনো বাক্যে যদি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পড়ে বুঝতে পারবে যে এদেরকে সিঙ্গুলারই বলছে, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে।
ঠিক, তাহলে এটা রুল নাম্বার 1 গেল। এই রুল নাম্বার 1 থেকে যদি কারোর সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করো। রুল নাম্বার 1 থেকে যদি কারোর সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো। সমস্যা না থাকলে বলো সমস্যা নেই, রেসপন্স না করলে কি করে হবে? দাদা স্ক্রিনের নিচের দিকটা একটুখানি নিয়ে গেলে ভালো হতো, বেশ, নোট করতে পারছি না, খুব বলো সমস্যা হচ্ছে। কোনটা নোট করতে পারো না একটা বলো। কি ভেজিটেবলস দিয়ে কি একটা বলেছিলেন, একবার সিডি বলে গুলো। দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি একবার সেই ভেজিটেবল না কি একটা বলেছিলেন না, ওটা একবার বলুন তো। ভেজিটেবল, ভেজিটেবলস না ভেজিটেবলে, কি? ভেজিটেবল হুম। এমন একটা শব্দ যার সঙ্গে সর্বদা এস যোগ করতে হয়, মানে শুধু ওটা ওটা ভেজিটেবল ওটা বললে হয় না, ভেজিটেবলস আচ্ছা, বলতে হবে। ওটা তো প্লুরাল না? ভেজিটেবলস প্লুরাল। হুম। ভেজিটেবল শাকসবজি, ওর মধ্যে অনেক কিছুই পড়ে, ঠিক আছে? তাহলে ভেজিটেবল চপ যখন কিনতে যাবে তখন ভেজিটেবল চপ নাকি ভেজিটেবলস চপ ভেবে বলবে, ঠিক আছে? বেশ, যারা লিখতে পারলে না তারা রেকর্ডেড ভিডিওটা দেখবে, দেখে পজ করে তারপরে লিখবে। আমি এখানে স্কিপ করছি, নয়তো ক্লাসটা শেষ করা যাবে না আজকে, অলরেডি 51 মিনিটস হয়ে গেল। রুল নাম্বার 1 গেছে, এবার রুল নাম্বার 2। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 তে আমরা লিখব কিছু কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার আর প্লুরাল একই, ওই যেটা তোমাদেরকে কালেকটিভ নাউন পড়ার সময় বলছিলাম, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল একই। সেরকম নাউন কোনগুলো? ডিয়ার, শিপ, ফিশ, ফ্রুট, এয়ারক্রাফট, ভ্যাকেশন। এর মধ্যে ডিয়ারটাকে স্টার মার্ক করলাম, ফ্রুটটাকে স্টার মার্ক করলাম, আর ফিশটাকে স্টার মার্ক করলাম। এরা এই তিনটের একটা আলাদা ব্যাপার আছে। তাহলে রুল কি? যে এইখানে যে শব্দগুলো লিখেছি এদের সিঙ্গুলার আর প্লুরাল একই, এর প্লুরাল করার জন্য এর সঙ্গে এস ইএস যোগ করার কোনো প্রয়োজন নেই। গ্রীষ্মকালে 15 দিনের ছুটি দিয়েছে, তাহলে সামার ভ্যাকেশনস, ভুল, সামার ভ্যাকেশন, ভ্যাকেশনস নয়, বুঝা গেছে? এয়ারক্রাফট অনেকগুলো দাঁড়িয়ে আছে, এয়ারক্রাফটস, ভুল বললাম। তাহলে কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলোর সঙ্গে এস জুড়ে দেয় তাহলে সেখানে ভুল ধরতে হবে, তাহলে সেখানে ভুল ধরতে হবে। কিন্তু এই যে তিনটে স্টার মার্ক করেছি এর সঙ্গে এস যোগ করা যায়, তখন মানে পাল্টে যায়। মানে ফিশ মানে একটা মাছ বা এক প্রজাতির অনেকগুলো মাছ। একটা ঝুড়িতে শুধু তেলাপিয়াই আছে, তা তাকে ফিশ বলবো, ফিশেস নয়। একটা ঝুড়িতে একটা তেলাপিয়া আছে, তাও ফিশ বলবো। অনেকগুলো তেলাপিয়া আছে, তাও ফিশ বলবো। কিন্তু যখন আমি ফিশেস বলে দেবো না, ফিশেস SHES যখন যোগ করে দেবো তখন বিভিন্ন প্রজাতির মাছ বোঝাবে। মানে সেখানে পুঁটিও আছে, তেলাপিয়াও আছে, অন্য কিছু মাছও আছে, তখন বিভিন্ন প্রজাতির বোঝাবে। একই রকম ফ্রুট, একটা ঝুড়িতে একটা আম আছে, ফ্রুট। এক ঝুড়ি আম আছে, তাও ফ্রুট, ফ্রুটস নয় কিন্তু। কিন্তু যখন তুমি ফ্রুটস বলবে তখন আম, জাম, কাঁঠাল সব আছে বোঝাবে, মানে বিভিন্ন প্রজাতির ফল বোঝাবে, ঠিক? বিভিন্ন প্রজাতির ফল বোঝাবে। আর ডিয়ার, ডিয়ার যদি বলি একদল হরিণ, একটা হচ্ছে, মিটে গেল। কিন্তু ডিয়ার্স বললে অনেক প্রজাতির হরিণ হবে, কৃষ্ণসার হরিণ, বলগা হরিণ, দেখো অনেক প্রজাতির হরিণ বোঝাবে। তো
ডিয়ার, ফ্রুট, ফিশ, এই তিনটা আলাদা করে একটা টুকরো ব্যাপার ছিল, বলে দিলাম, কিন্তু বাকিগুলোর সঙ্গে এস যোগ করা যাবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, তোমাকে একটা বিশাল বড় সেন্টেন্স দিল 3-4 লাইন ধরে, দিয়ে সেখানে গিয়ে কোথাও সামার ভ্যাকেশনস লেখা আছে, সেখানে তোমাকে ভুল ধরতে হবে, যেখানে ভুল আছে ভাই এখানে হবে না। বুঝা গেছে? এটা রুল নাম্বার 2। রুল নাম্বার 2 থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করো। ডিয়ারটা বলো তো একবার, ডিয়ারটা। ডিয়ার মানে একটা হরিণ বা অনেকগুলো হরিণ, এক প্রজাতির। হ্যাঁ, কিন্তু বিভিন্ন প্রজাতি হলে ডিয়ার্স। মানে মানে হরিণেরই বিভিন্ন প্রজাতি, তাই তো? হরিণেরই বিভিন্ন প্রজাতি। আর কিছু? নেই তো? তাহলে রুল নাম্বার 2 হয়েছে, রুল নাম্বার 3 লেখো। রুল নাম্বার 3 লেখো। রুল নাম্বার 3 লেখো। রুল নাম্বার 3টা খুব ভাইটাল এবং খুব মজাদার। রুল নাম্বার 3 কি? আমরা সচরাচর কথা বলতে গিয়ে কিছু জিনিস ভুল বলি, যেটা বলাতে না হয় ঠিক আছে ধরে নিল, কিন্তু লিখতে গেলে অবশ্যই ভুল। তাহলে সেইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে লেখা থাকে তাহলে সেখানে ভুল হতো। যেমন ফুটপাত, তাহলে বিশাল বড় সেন্টেন্স দিয়েছে কিন্তু সেখানে কোথাও ফুটপাত লেখা আছে, তাহলে সেখানে ভুল ধরতে হবে, ফুটপাত হবে না। ফুটপাত, ফুটপাত মানে হাঁটা পথ নয়, ফুটপাত ইংরেজি শব্দই নয়, ডিকশনারিতে খুঁজলে পেয়ে যাওয়া, কিন্তু ফুটপাত ইংরেজি শব্দ বলে গণ্য হয় না। তার মানে ফুটপাত কোথাও যদি লেখা থাকে তোমাকে ভুল ধরতে হবে। একই রকম এক্সপ্রেশন ইংলিশ টিচার, আমার ইংলিশ টিচারটার নাম এই, ভুল বলবে, টিচার অফ ইংলিশ বলতে হবে, ইংলিশ টিচার বলা যাবে। তুমি সেন্ট% কারেক্ট বলেছো, সেন্ট% বলা যাবে না, 100% বলতে হবে। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো বাক্যের মধ্যে যদি থাকে, আমরা সচরাচর বলি ডাইনিং টেবিল, ডাইনিং রুম হয়, ডাইনিং টেবিল হয় না, ওটাকে ডিনার টেবিল বলতে হয়। তাহলে এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে তাকে ভুল ধরতে হবে। তাহলে বাঁ দিকে লিখছি ইনকারেক্ট ইউজ অফ নাউন, আর ডান দিকে লিখছি কারেক্ট ইউজ অফ নাউন। ঠিক ভুলটা বাঁ দিকে লিখছি, ইংলিশ টিচার দিয়ে শুরু করা যাবে, ইংলিশ টিচার। তাহলে ঠিকটা কি? টিচার অফ ইংলিশ বলতে হবে, টিচার অফ ইংলিশ বলতে হবে। একটু হাত চালিয়ে তাড়াতাড়ি লেখো। ফুটপাত বলা যাবে না, তার বদলে বলতে হবে পেভমেন্ট। জামাটা কোথায় নিয়েছিস? পেভমেন্ট নিয়েছি, শপিং মলের নাম মনে হচ্ছে, ফুটপাত থেকে নিয়েছি, তাহলে ফুটপাত পেভমেন্ট। কাউকে যদি বলি বোর্ডিংয়ে থাকিস, ভুল বললাম, বোর্ডিং হয় না, বোর্ডিংয়ের সঙ্গে তোমাকে বোর্ডিং হাউস বা বোর্ডিং স্কুল এইসব জুড়তে হবে, বোর্ডিং স্কুল বা বোর্ডিং হাউস বলতে হবে, তবে হবে কারেক্ট। 4 নম্বর, অনেক জায়গায় লেখা থাকে ফুডিং অ্যান্ড লজিং ইজ ফ্রি হেয়ার, ফুডিং হয় না, লজিং মানে তো থাকা, ফুডিং আবার কি কথা? ফুড অ্যান্ড লজিং, তাহলে ফুডিং অ্যান্ড লজিং যদি বলে, ফুডিং অ্যান্ড লজিং, LODGING, ফুডিং অ্যান্ড লজিং, LODGING, তাহলে ভুল। ঠিকটা কি? ফুড অ্যান্ড লজিং, ফুড অ্যান্ড লজিং। 5 নম্বর, ওইটা জুড়ে নাও তো এখানে,
অ্যালফাবেটস হয় না, তাহলে অ্যালফাবেট বলতে হবে। 6 নম্বর লেখো ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল হয় না, ডিনার টেবিল বলতে হবে। ডিনার টেবিল। এখানে একটা কথা স্টার মার্ক করে লিখে রাখতে পারো যে ডাইনিং রুম হতে পারে, ডাইনিং রুম কিন্তু হতে পারে, এটা স্টার মার্ক করে আলাদা করে লিখতে পারো, কিন্তু ডাইনিং টেবিল কখনো হয় না। 7 নম্বর লেখো ব্লটিং। ব্লটিং শব্দটা একা একা বসে না, এর সঙ্গে পেপার কথাটা বলতে হবে, ব্লটিং পেপার, তবে হবে কারেক্ট। 8 নম্বর সেন্ট পার্সেন্ট। সেন্ট পার্সেন্ট কথাটা ভুল, তোমাকে বলতে হবে 100%, তোমাকে বলতে হবে 100%। 9 নম্বর তুমি কি করো? আমি টিচিং লাইনের সঙ্গে যুক্ত, ভুল বললাম, টিচিং প্রফেশন বলতে হবে, টিচিং লাইন হবে না, ভুল এটা। তাহলে ঠিকটা কি? টিচিং প্রফেশন, টিচিং প্রফেশন, তবে হবে কারেক্ট। 10 নম্বর খুব আসে পরীক্ষা এটা। তোমার বাড়িতে ফ্যামিলি মেম্বার্স কতজন? ফ্যামিলি মেম্বার্স হয় না, ফ্যামিলি মেম্বার্স ভুল, বলতে হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। 11 নম্বর টেবিলের পা, চেয়ারের পা এরকম জড় বস্তুর সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া যায় না, তার মানে টেবিলস লেগ যদি বলি, টেবিলের কাঠ, টেবিলস উড যদি বলি তাহলে ভুল, উড অফ দ্য টেবিল বলতে হবে, উড অফ দ্য টেবিল বলতে হবে, উড অফ দ্য টেবিল বলতে হবে। 11 লাস্ট 12 নম্বর সিনেমা। কোথায় যাচ্ছিস? সিনেমা দেখতে যাচ্ছি, ভুল, সিনেমা বলা যাবে না, সিনেমা হাউস বলতে হবে, নয় সিনেমা হল বলতে হবে, নয় হাউস বলতে হবে, নয় সিনেমা শো দেখতে যাচ্ছি বলতে হবে, শুধু সিনেমা বললে ভুল হবে। তাহলে যত বড়ই বাক্য থাক না কেন, যেখানে সিনেমা আছে সেখানে ভুল ধরতে হবে, ঠিক আছে? তাহলে সিনেমা হল, সিনেমা হাউস অথবা সিনেমা শো বলতে হবে। নেক্সট 13 নম্বর থিয়েটার। থিয়েটার কথাটা ভুল, থিয়েটার বলা যায় না, তার বদলে বলতে হবে কি? প্লে বলতে হবে, নয়তো ড্রামা বলতে হবে, নয়তো ড্রামা বলতে হবে। ড্রামা মানে নাটক, প্লে মানেও নাটক, প্লে মানে শুধু খেলা করা নয়, প্লে মানে নাটকও হয়। হয়ে গেল আমাদের রুল। পরের রুলে যাব। এগুলো লিখতে পেরেছো? কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। 6 নম্বর, 6তে দেখি কি আছে। 6তে ডাইনিং টেবিল হয় না, ডিনার টেবিল, আর কিছু না, তার আগেরটা অ্যালফাবেটস হয় না, অ্যালফাবেট, এস হবে না, এল পি এইচ এ বি এইচ, অ্যালফাবেট মানেই 26টা লেটার, তাই অ্যালফাবেটস হয় না। হয়েছে? এখানে যদি সিনেমার বদলে মুভিজ বলা হয় তাহলে কি সেটাও ভুল হবে? কি বলছো? এখানে যদি যেটা সিনেমা বলছি সেটা যদি সিনেমার বদলে মুভিজ বলা হয় তাহলে কি সেটাও ভুল হবে? মুভি বললে মুভি শো বলতে হবে, ঠিক আছে? মুভি শো দেখতে যাচ্ছি বলতে হবে, তবে হবে কারেক্ট ইংরেজি। বলতে গেলে তো সবই ঠিক, কিন্তু পরীক্ষা এলে ভুল ধরতে হবে, বুঝা গেছে?
মুভি শো দেখতে যাচ্ছি। বিপ্লব মিউট করো, আওয়াজ আসছে। পরের রুল যাচ্ছে, 3টে রুল হলো, 4 নাম্বার রুল যাচ্ছে। রুল নাম্বার 4, কিছু কিছু নাউন আছে যাদের এস ইএস যোগ করে প্লুরাল করা যায় না, ঠিক আছে? মানে এস ইএস যোগ করে তো নাউনের সঙ্গে প্লুরাল হয়, কিন্তু এস ইএস যোগ করে এদের প্লুরাল বানানো যায় না, প্লুরাল হয় না। এস ইএস যোগ করে প্লুরাল হয় না। তাহলে এই নাউনগুলো প্লুরাল কি করে যোগ বানাবো? এর প্লুরাল বানাতে গেলে পিসেস অফ কথাটা জুড়তে হয়। যেমন ফার্নিচার, তুমি অনেকগুলো ফার্নিচার কিনেছো, ফার্নিচারস ভুল, পিসেস অফ ফার্নিচার, 4টে ফার্নিচার এনেছো, 4 পিসেস অফ ফার্নিচার, ফার্নিচারস নয়। তাহলে ফার্নিচার এমন একটা শব্দ, এর সঙ্গে এসিএস যোগ করা যায় না, ঠিক আছে? তাহলে ফার্নিচার, তাহলে বিশাল বড় বাক্য দিয়ে তোমাকে ভয় দেখাবে, কিন্তু ভুল কোথায় থাকবে? ফার্নিচারস, ফার্নিচারস লেখা আছে, তাহলে ওখানে ভুল ধরতে হবে, বুঝা গেছে? ফার্নিচার এস যোগ করা যাবে না। ইনফরমেশন, শব্দটা লিখে রাখো, ইনফরমেশন ইজ অনেকগুলো তথ্য, তুমি তাহলে ইনফরমেশনস ভুল হয়ে যাবে। দুটো তথ্য, টু ইনফরমেশনস ভুল হয়ে যাবে। 2 পিসেস অফ ইনফরমেশন যদি একটা হয়, 1 পিসেস নয়, পিস, 1 পিস অফ ইনফরমেশন, ইনফরমেশনস কখনোই নয়, ঠিক? ইনফরমেশন। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে খরচ, এক্সপেন্ডিচারস হয় না। ব্যাগেজ, মালপত্র, ব্যাগেজ। লাগেজ, লাগেজ মানে মালপত্র, লাগেজেস হয় না, লাগেজেস হয় না, লাগেজ। সিনারি, সিনারিজ হয় না, এমটি শেষ ছিল। দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং, তাহলে ভুল কোথায়? সিনারিজে হয় না, সিনারি হবে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং, তাহলে সিনারি, SCENERY, সিনারি, সিনারিজ হয় না। জুয়েলারি, জুয়েলারি আর সিনারি বানান পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় স্পেলিং এ আসে, মার্ক করে রাখবে। জুয়েলারি বানান পরীক্ষায় আসে, মার্ক করে রাখবে, JWELLERY। অনেকেই পারে না, কিন্তু জুয়েলারি পড়ে, জুয়েলারি বানান মনে রাখতে হবে, জুয়েলারি। অ্যালফাবেট তো ওখানে অলরেডি লিখে দিয়েছিলাম, আর লিখছি না। হেয়ার, তোমার মনে হতে পারে অনেক অনেক চুল, হেয়ারস করে হবে না, হেয়ার। ইকুইপমেন্ট মানে উপকরণ, ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্ট। পাউরুটি, এটা পরীক্ষা আছে। ব্রেড, ব্রেডস নয়। যদি 10 পিস পাউরুটি যদি বলি, 10 পিসেস অফ ব্রেড, ব্রেডস নয়, তাহলে ব্রেডটা আমি সঙ্গে লিখে রাখবো। স্যার তাহলে অ্যালফাবেটও হবে? হ্যাঁ, অ্যালফাবেটও হবে, একবার লিখেছি বলে আর লিখলাম, অ্যালফাবেটও হবে। তাহলে এদের প্লুরাল কিন্তু এসিএস যোগ করে হবে না। এই গোটা মনে রাখো, আছে তো হাজার হাজার, কিন্তু আমাদের এই গোটা মনে রাখবে, পরীক্ষায় উত্তর হয়ে যাবে। আমাদের তো আইডিয়াটা তো হচ্ছে আইডিয়াই হয়, তাই না? এখানে তো পরীক্ষায় আমাদের নাম্বার পাওয়া কাজ আছে প্রচুর, কিন্তু এই কোটা পড়লেই আমাদের পরীক্ষায় হয়ে যাবে, পরীক্ষায় এর বাইরে দরকার নেই, ঠিক আছে? আইডিয়া যেটা বলছো, অনেকগুলো আইডিয়া যদি থাকে, আইডিয়াস করা যায়।
আবার কিছু কিছু গ্রামার বইতে লেখা আছে যে আইডিয়াকে প্লুরাল বানানো যাবে না, তো এটা একটু গন্ডগোলই আছে। তবে আমার মনে হয় আইডিয়াস বলা যেতে পারে, ঠিক আছে। তবে এটা নিয়ে কনফিউশন আছে, প্রত্যেকেরই কনফিউশন আছে, তো এটা একদম মানে সেরকম ভাইটাল কিছু না, কিছু কোশ্চেন এরকম থাকবে, সেগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, ঠিক আছে। চলো তাহলে এটা গেল রুল নাম্বার, আমাকে এবার মনে করে দাও কত নাম্বার রুল হলো এটা? 4। 4। 4। তাহলে রুল নাম্বার 5, রুল নাম্বার 5। এরপর আমরা কিছু কিছু শব্দ লিখব যেগুলোকে কম্পাউন্ড নাউন বলে, যৌগিক কম্পাউন্ড নাউন। কাকে বলে? কিছু কিছু নাউন আছে যেগুলো একটা শব্দ দিয়ে হয় না, দু তিনটে শব্দ জুড়ে একটা নাউন হয়, যেমন ব্রাদার ইন ল, তিনখানা জুড়ে হচ্ছে, ওই জন্য একে কম্পাউন্ড নাউন বলে। ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, সিস্টার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে। গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, আর লিখছি না, এগুলোকে কম্পাউন্ড নাউন বলে। এই কম্পাউন্ড নাউনের যদি প্লুরাল বানাতে হয়, আমরা নাউনের কি বয়ের প্লুরাল যদি বানাই শেষে এস যোগ করে দিই, বয়েজ। কিন্তু কম্পাউন্ড নাউনের প্লুরাল বানাতে গেলে এসটা শেষে নয়, এসটা শুরুতে জুড়তে হয়। তাহলে ব্রাদার ইন লজ যদি কোনো সেন্টেন্সে লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে, ব্রাদার্স ইন ল। সিস্টার ইন লজ ভুল, সিস্টার্স ইন ল বলতে হবে। গভর্নর জেনারেলস, গভর্নর্স, গভর্নর জেনারেল এটা বাদ দিচ্ছি। ব্রাদার্স ইন ল আর সিস্টার ইন ল এটা লিখে রাখো, এইটা লিখে রাখো, এই দুটো, ঠিক আছে। কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফস হবে না, কমান্ডার্স ইন চিফ হবে। তাহলে এটা গেল কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এস ইএস শুরুর শব্দের সঙ্গে যুক্ত হয়, শুরুর শব্দের সঙ্গে যুক্ত হয়। কম্পাউন্ড নাউন কাকে বলে? যখন কোনো নাউন অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হবে কিন্তু বোঝাবে একজনকেই, ঠিক। এবার যদি সেই একই জাতীয় অনেকগুলো ব্রাদার ইন ল ধরো আছে, তাহলে ব্রাদার্স ইন ল বলতে হবে, এক ওয়ান প্লাস প্লাস ধরো আছে, তখন এসটা এই শুরুতে যোগ করতে হবে, শেষে না। বোঝা গেছে? বেশ, কিছু ব্যতিক্রম আছে, সেটা এখন বাদ দিচ্ছি, পরে কোনো সময় বলবে। বেশ, তাহলে এটা গেল রুল নাম্বার 5। রুল নাম্বার 6 লেখো, রুল নাম্বার 6, রুল নাম্বার 6 লেখো, খুব ইম্পর্টেন্ট। ওই প্রথম রুলের মতো রুল নাম্বার, ওই যে একটা বড় সড়ো রুল লিখলাম না, ওই রকম একটা রুল হচ্ছে এটা, রুল নাম্বার 6টা। এটা একটু বড় সড়ো কিন্তু বাকি সবই এরকম ছোটখাটো। এখানে আমরা কিছু নাউন লিখব যে নাউনগুলো দেখতে সিঙ্গুলার। আগেরটা কি লিখেছিলাম? দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার। এখানে দেখব দেখতে সিঙ্গুলার কিন্তু আদতে প্লুরাল। তাহলে প্লুরাল হলে এরপরে ভার্ব কি বসবে? প্লুরাল ভার্বই বসবে, তাই না? তাহলে এরা এই নাউনগুলো কি হবে? দেখতে সিঙ্গুলার, দেখতে সিঙ্গুলার কিন্তু আদতে প্লুরাল। তাই এদের পরে তাহলে প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে। যেমন পুলিশ। তাহলে যদি বলা হয় the police dash has arrested the thief, তাহলে এখানে হ্যাজ এর ভুল আছে, কারণ হ্যাজ সিঙ্গুলার। আমি বলেছি কি পুলিশ প্লুরাল, তাহলে দা পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ হবে,
হ্যাভ হবে, হ্যাজ হবে, ঠিক আছে? তাহলে এরকম আরো কিছু শব্দ আছে যার মধ্যে আমরা 6P মানে পি দিয়ে 6টা বানান মনে রাখবো, যারা দেখতে সিঙ্গুলার কিন্তু আদতে প্লুরাল। যার মধ্যে পুলিশ একটা, পিপল একটা, পোল্ট্রি একটা, তিনটে হলো। আর তিনটে দেখো, পার্সোনেল একটা, পার্সোনেল মানে স্টাফ, PRSONNEL, পার্সোনেল মানে কি, পার্সোনেল মানে স্টাফ, STAFF। 1 2 3 4টে হলো। 5 নাম্বারে পাবলিক, পাবলিকও কিন্তু প্লুরাল। দেখো একটাতেও শেষে SES যোগ করা নেই, তার মানে দেখতে সিঙ্গুলার কিন্তু আদতে প্লুরাল, পাবলিক। পিজেন্ট্রি লিখে রাখো, PEASANTR, পিজেন্ট্রি। হয়েছে 6P। আর 4C মনে রাখো, 4C মানে হচ্ছে সি দিয়ে 4টে শব্দ, ক্যাটল, চিলড্রেন, ক্লার্জি, ক্লার্জি মানে পুরোহিত, CLERGY, ক্লার্জি পুরোহিত। আর এটা লিখবো ক্যাভালরি, ক্যাভালরি মানে অশ্বারোহী সেনা, ঘোড়ার পিঠে চড়ে যারা লড়াই করে, ক্যাভালরি। তাহলে 6P আর 4C মনে রাখলাম, আর তার সঙ্গে কিছু আদার্স শব্দ মনে রাখছি যেগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার কিন্তু আদতে প্লুরাল। যেমন ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে লড়াই করে, ইনফ্যান্ট্রি হতে পারে। ফোক, ফোক মানে জাতিগোষ্ঠী, দেখতে সিঙ্গুলার আদতে প্লুরাল। ইয়ুথ শব্দটাকেও প্লুরাল ধরা হয়, ইয়ুথ মানে ইয়ং পিপল, ঠিক আছে? ইয়ুথকেও প্লুরাল ধরা হয়। এই তিনটে আলাদা করে মনে রাখো, ইনফ্যান্ট্রি, ফোক আর ইয়ুথ, দেখতে সিঙ্গুলার আদতে প্লুরাল, এরপরে প্লুরাল ভার্ব বসে। মিটে গেল। তাহলে এটা আমাদের কত নাম্বার রুল ছিল? এটা আমাদের রুল নাম্বার 6 ছিল। তাহলে রুল নাম্বার 6 পর্যন্ত কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আছে রুল নাম্বার 6 পর্যন্ত? সোমনাথ, দীপান্বিতা, রিয়া, বলো প্রশ্ন আছে কিছু? স্যার না না। বেশ, তাহলে না, রুল নাম্বার 7, রুল নাম্বার 7 এ যাচ্ছি। রুল নাম্বার 7 লেখো, ওই যে কালেকটিভ নাউন গুলো বলছিলাম না, এই কালেকটিভ নাউন একে কিন্তু সিঙ্গুলার ধরা হয়। এই হার্ড অফ ডিয়ার ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে ইজ গ্রেজিং করতে হবে। তার মানে কালেকটিভ নাউনকে সিঙ্গুলার ধরা হয়, কিন্তু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রম থেকে কোশ্চেন আসে। কি ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে কিছু কিছু কালেকটিভ নাউন আছে, যেমন কমিটি, এই কমিটি বানান আবার পরীক্ষায় আসে। কমিটি, জুরি, অনেকগুলো জাজকে একসঙ্গে জুরি বলে, জুরি, জাজেস, কমিটি, জুরি, জাজেস, স্টাফ, টিম, কি হতে পারে? বোর্ড হতে পারে, BOARD, বোর্ড অফ ডিরেক্টরস হয় না, বোর্ড হতে পারে, অডিয়েন্স হতে পারে। এখানে মনে রাখো, সাধারণত কমিটি আসে পরীক্ষায়, জুরি আসে, জাজ আসে, আর এদিকে টিম আসে, বাকিগুলো আসে না। বোর্ড, অডিয়েন্স, স্টাফ এগুলো আসে না, ঠিক আছে? তাও লিখছি। তাহলে এদের একটা স্পেশাল ব্যাপার আছে। কি আছে স্পেশাল ব্যাপার? এরা যদি একমত হয়, মানে বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে যে মতে এক নাকি মতে আলাদা। যদি একমত হয় তাহলে এদের পরে সিঙ্গুলার বিভার্ব বসে। সিঙ্গুলার বিভার্ব কোনগুলো লিখে দিয়েছিলাম। কিন্তু যদি মতে আলাদা হয়, এরা যদি মতে আলাদা হয়ে যায়, তখন কিন্তু প্লুরাল বিভার্ব বসবে। প্লুরাল বিভার্ব মানে ওয়্যার, হ্যাভ, এগুলো, ঠিক আছে? ওয়্যার বসতে পারে,
হ্যাভ বসতে পারে, আর বসতে পারে, শুধু ভার্ব বসতে পারে, শুধু ভার্ব প্লুরাল, ভার্বের সঙ্গে এসিএস যোগ করে সিঙ্গুলার হয়। সেগুলো সিঙ্গুলার ভার্ব কোনগুলো লিখে দিয়েছিলাম, অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো। তাহলে একমত হলে সিঙ্গুলার ভার্ব, মতে আলাদা হলে প্লুরাল ভার্ব। তাহলে তোমাকে বাক্য পড়ে বুঝতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। দ্য কমিটি বিল পাস করছে, দ্য কমিটি ড্যাশ পাসড দ্য বিল। তাহলে বিল পাস তো একমত হয়েছে তবেই হচ্ছে, তাহলে হ্যাজ পাস দ্য বিল, সিঙ্গুলার, মতে এক, সেন্টেন্স করে বুঝতে পারলাম। যদি বলে দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ডিভাইডেড মানে কি, ডিভাইডেড মানে ভাগ, ওপিনিয়ন মানে মতামত, ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত, তাহলে তাদের মতে আলাদা, তখন কিন্তু এখানে আর হ্যাজ হবে না, তখন হ্যাভ হবে। দ্য কমিটি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন হবে, মতে আলাদা হয়ে গেল। সেন্টেন্স করে বুঝে নিলাম যে মতে আলাদা। বুঝা গেছে? কোনো প্রশ্ন এই রুল থেকে থাকলে বলো। রুল নাম্বার 7 হলো। আছে কিছু প্রশ্ন রুল নাম্বার 7 থেকে? না স্যার। রুল নাম্বার 8। রুল নাম্বার 8 হচ্ছে কিছু কিছু শব্দ আছে, যেমন মিলিয়ন, যেমন বিলিয়ন, যেমন ট্রিলিয়ন, যেমন 100, যেমন 1000, এই শব্দগুলোর আগে, এর আগে যদি সংখ্যা থাকে, এর আগে যদি সংখ্যা থাকে, এর আগে যদি সংখ্যা থাকে, তাহলে কিন্তু এদের সঙ্গে এস যোগ করা যায় না। ব্যাংকে 10,000 টাকা জমা দিতে যাব, 10,000 অনলি, ভুল, ভুল লিখলে 10,000 অনলি। কেন? কারণ 1000 এর আগে সংখ্যা বসে যাচ্ছে, তাহলে আগে যদি সংখ্যা থাকে তাহলে 10,000 নয়, 10,000, THOUSAND, 10,000 অনলি, এই বলতে হবে। এখানে এস দেওয়া যাবে না, কারণ নিয়মটাই এই। 10 লক্ষ লোক আছে, তাহলে 10 মিলিয়নস নয়, 10 মিলিয়ন। তাহলে এর আগে সংখ্যা থাকলে এস যোগ করা যায় না। কিন্তু এই কিন্তু যেখানে যেখানে আছে সেখানে সেখানে এই সমস্যা। কিন্তু যদি এর আগে সংখ্যা না থাকে তখন কিন্তু এস যোগ হতে পারে। সংখ্যা নেই তাহলে কিন্তু এস যোগ হতে পারে, তখন মানে পাল্টে যাবে। তখন মিলিয়নস মানে হবে মিলিয়ন মিলিয়ন, লাখস মানে লাখ লাখ, বিলিয়নস মানে বিলিয়ন বিলিয়ন, থাউজেন্ডস মানে হাজার হাজার, হান্ড্রেডস মানে শত শত, মানেই পাল্টে যাবে। কিন্তু সংখ্যা থাকলে এস দেওয়া যাবে না। রুল নাম্বার 8 শেষ। রুল নাম্বার 8 থেকে কোনো প্রশ্ন থাকলে করো। আছে রুল নাম্বার 8? বলো বলো, সুভাশিস, সুচেতা, নন্দিতা, বলো। শুভেন্দু, না দাদা। সৈকত আছে? সৈকত, হ্যাঁ আছে আছে, অভিজিৎ কোথায় রে? যে পড়ানো আছে বলতো। ও আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে রুল নাম্বার 8 থেকে আমাদের প্রশ্ন নেই বললে লাস্ট অ্যান্ড ফাইনাল, এটাই লাস্ট, এরপরে ক্লোজ। রুল নাম্বার 9, পরীক্ষায় নাউন থেকে যদি কিছু আসে, এই কোটা এইটুকু নাউন চ্যাপ্টার এইটুকু পড়ে নিলেই হবে, ঠিক আছে? তাহলে কম্পিটিটিভ এক্সামে আমাদের সব কভার হয়ে যাবে। এর সঙ্গে দু একটা জিনিস যায়, যেমন ধরো ব্রাদার, এর ব্রাদার্স বললে অনেক ভাই, আর ব্রেদরেন বললে সেটাও একটা প্লুরাল হয়, তখন মানে পাল্টে যায়। মানে আর্ম মানে হাত, আর্মস মানে অস্ত্র শস্ত্র হয়ে যেত। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো ওই তোমার অপশনে দিয়ে গন্ডগোল করে, সেটার কোনো একদিন একটা ক্লাসে না হয় আমি বলে দেবো। বাকি নাউন থেকে আর আসার মতো যা আছে সব পড়ে দিয়েছি, এর বাইরে আর কিছু নেই। আছে এর বাইরে অনেক কিছু, কম্পিটিটিভ এক্সাম আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে লাস্ট রুল নাম্বার 9 লিখে নাও।
যে এনপিএন সিস্টেম, এটার এর নামটা আমি দিয়েছি, আমার দেওয়া নাম। এনপিএন সিস্টেম মানে হচ্ছে নাউন প্রিপোজিশন নাউন। তার মানে নাউন প্রিপোজিশন নাউন এরকম যদি কনসেপ্ট পেয়ে যাও, তাহলে এদের কারোর সঙ্গে কিন্তু এস ইএস যোগ করা যাবে না, এদের কারোর সঙ্গে এস ইএস যোগ করা যাবে না। কি বললাম? যদি কোথাও লেখা থাকে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, ডোরস টু ডোরস, ভুল বললাম, ডোর টু ডোর হবে, এস যোগ করা যাবে না। এখানে কোনো একটা নেতা এসেছে, তার পিছন পিছন গাড়ির পর গাড়ি যাচ্ছে, তাহলে কার্স আফটার কার্স বলা যাবে না, কার আফটার কার। ভেহিকেলস আফটার ভেহিকেলস নয়, ভেহিকেল আফটার ভেহিকেল। তাহলে দেখো নাউন, এ দেখো প্রিপোজিশন টু, এ দেখো নাউন, এনপিএন সিস্টেম পেয়ে গেলাম না। এবং এদেরকে যদি সিঙ্গুলারই করি, তাহলে এরপরে যে ভার্ব বসবে, সেই ভার্বও কিন্তু সিঙ্গুলারই বসবে। বুঝে গেছে? যেমন ডোর টু ডোর, ঠিক আছে, পাতার পর পাতা উল্টেই যাচ্ছে, পাতার পর পাতা উল্টে যাচ্ছে, তাহলে পেজেস আফটার পেজেস হবে? হবে না, পেজ আফটার পেজ। কেন? কারণ পেজ নাউন, আফটার প্রিপোজিশন, পেজ আফটার পেজ নাউন। হয়েছে? জাহাজের পর জাহাজ যাচ্ছে, তাহলে শিপস আফটার শিপস হবে না, শিপ আফটার শিপ। বন্যা হয়েছে, টাউন মানে একটা হাজার হাজার টাউন ধরো বন্যা কবলিত, তাহলে টাউনস আফটার টাউনস হবে না। যত বড়ই বাক্য থাক, ওই টাউনস আফটার টাউনে ভুল ধরতে হবে, ওটা হবে টাউন আফটার টাউন। কি হবে? টাউন আফটার টাউন। এরকম কেসটা কি বোঝা গেছে? ক্লোজ, শেষ। বলো 9 নম্বর রুল থেকে কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। আছে? কি এরপরে কি সিঙ্গুলার হবে নাকি এটা বললে? হ্যাঁ, এরপরে সিঙ্গুলার বসবে। মানে ধরো বলছি জাহাজের পর জাহাজ আসছে, তাহলে শিপস আফটার শিপস তো হয় না, শিপ আফটার শিপ ইজ কাম, আর কামিং নয়, এইটা বলতে চাইছি। বুঝেছে? কিছু ব্যতিক্রম তো আছে, কিন্তু এখানে সিঙ্গুলারই ধরো, এবং সিঙ্গুলার ওই একটা বলছিলাম তো একটা রুল মানে লিখতে পারিনি, ভিডিওটা পারেই গিয়ে সামনে এই 6 নম্বরটা। 6 নম্বর রুলে কি লিখেছি তো মনে নেই, তুমি একবার ভিডিওটা পজ করে, মানে আমি রেকর্ডেড আপলোড করব, ঠিক আছে, ওটা দেখে আবার করে নিও। যদি সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আবার জিজ্ঞেস করবে, আমি আবার বলে দেবো, বা পরে যদি কখনো ক্লাস হয় তখন বলে দেবো। ঠিক আছে? ঠিক আর আছে। তুমি একবার বলো না 6 নম্বর রুলে কি লিখেছো, বলো। 6 নম্বর রুলটা মানে ভিডিওটা পালিয়ে গিয়ে। স্যার ওই যে ওই দেখতে সিঙ্গুলার কিন্তু পুরো পুলিশ পিপেল ওইগুলো। ও আচ্ছা আচ্ছা, ওই কিছু কিছু নাউন আছে যেমন পুলিশ, দেখো এর সঙ্গে তো এসিএস যোগ করা নেই, যেমন চিলড্রেন, না, এসিএস তো যোগ করা নেই, কিন্তু এরা প্লুরাল, সিঙ্গুলার নয় এরা। ঠিক আছে? তাহলে তাহলে এদের পরে ভার্ব কি হবে? এদের পরে ভার্ব ও প্লুরালই হবে, এইটা লিখেছি। এবার পুলিশ, চিলড্রেন এরকম কিছু কিছু শব্দ ওখানে লেখানো আছে, এটা একটু দেখে লিখে নিন। ঠিক আছে? ঠিক আছে, আমি রেকর্ড দিয়ে দেবো, তখন আর একবার দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, বেশ। এইবার রেকর্ডেড ভিডিওটা যারা পেতে চাও তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে লিখবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে? কারণ হচ্ছে ওই মানে লিঙ্কটা না পেলে পাবে না, খুঁজে নাও পেতে পারো আর কি। ঠিক আছে? আনলিস্টেড করে হয়তো আপলোড করার ব্যাপার থাকবে, আমি তাও বলে দিচ্ছি এমনি আপলোড করতে। ঠিক আছে? যদি আনলিস্টেড করে দেয় তাহলে খুঁজে পাবে না। হোয়াটসঅ্যাপে একবার নক করে রেখো না, এটাই ভালো হবে, আমি পাঠিয়ে দেবো আলাদা। ঠিক আছে? চলো তাহলে আজকে গুড নাইট সকলকে। ক্লাস কেমন লাগলো একবার আমাকে বলে দাও, ফিডব্যাকটা নিয়ে। ভালো ভালো লেগেছে? দাদা খুব ভালো লেগেছে। বেশ। বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের ওইরকম হচ্ছে নাকি? আমাদের কিছু হচ্ছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে, তাহলে নেট বন্ধ করে দাও, তাড়াতাড়ি নেট অফ করো। চলো।
চলো গুড নাইট সকলকে, টাটা টাটা টাটা, গুড নাইট।